আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর নভেম্বর মাসের 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেগুলি তোমরা নভেম্বর মাসে বিদ্যালয় থেকে পাবে। এবং তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি এই পর্যন্ত তোমাদের যেসব মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়ে গেছে সেখান থেকে প্রশ্ন নিয়ে বানানো হয়েছে। তো তোমরা মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, এখানে বলেছে নিচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে রাইট চিহ্ন দিতে হবে, আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দিতে হবে। যেটাতে ঠিক সেটা রাইট দেবো, যেটা ভুল সেটা কাটা দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে, সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। তো এটা কিন্তু একদম মিথ্যা, কেন খুব লোভী ছিল, তার জন্য এটা কাটা দিয়ে দেবে। আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটি একদম সত্য, তাই জন্য এখানে রাইট দেবে। আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, এটি একদম ভুল, তার জন্য এখানে তোমরা কাটা দেবে। দেওয়ালের ছবি গল্পে বাঘকে শিকারী লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। এই উক্তিটি একদম ঠিক, তার জন্য এখানে রাইট দেবে। 5 নম্বর, সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক। এটা একদম ঠিক, তার জন্য এখানে রাইট চিহ্ন দেবে। ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। এই উক্তিটি একদম কিন্তু ভুল, তার জন্য এখানে কাটা চিহ্ন দেবে। এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলি কি আছে, একটি বাক্যে উত্তর দাও। এই দেখো প্রশ্ন, দেখো কি আছে তোমাদের, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন। তো দেখো এর উত্তরটা আমরা কি লিখব, উত্তর লিখব বক্তা বুড়ো চাষি তার ছেলেকে বলবেন যে তার লুকানো সোনা কোথায় রাখা আছে। এটা হবে এর উত্তর, ঠিক আছে। তারপর দেখো 2.2 এর পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। একটি বাক্য রচনা করতে বলেছে তোমাদেরকে পুলক শব্দটি দিয়ে। তো উত্তর তোমরা লিখবে বেড়াতে যাওয়ার কথা শুনে রামের মন পুলক জেগে ওঠে। রামের মনে পুলক জেগে ওঠে, অর্থাৎ পুলক মানে হচ্ছে আনন্দ। তাহলে বেড়াতে যাওয়ার কথা শুনে রামের মনে আনন্দ জেগে ওঠে, অর্থাৎ পুলক জেগে ওঠে, ঠিক আছে। এবার দেখো পরেরটায় চলে যাচ্ছি আমরা। নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে। উত্তর লিখবে তোমরা নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে। কি বললাম, কারমাটার রেল স্টেশনে। এবার দেখো পরের প্রশ্ন, দুজনে রওনা দিল বনের পথে। কোন দুজনের কথা এখানে বলা হয়েছে। তো এর উত্তরে আমরা কি লিখবো দেখে নিই। এখানে লিখব এখানে শিকারী এবং বাঘ এই দুজনের কথা বলা হয়েছে। এবার চলে আসি 5 নম্বর প্রশ্ন, সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে। তো উত্তর লিখব সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখি এবং আরও নানান ছবি আঁকে। এবার দেখো পরের প্রশ্ন কি, জীবনভর শব্দের অর্থ কি। শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। এটা দুটো পার্টের প্রশ্ন আছে। তো দেখো প্রথম পার্ট যেটা জীবনভর শব্দের অর্থ কি, এর উত্তরে লিখব জীবনভর শব্দের অর্থ হলো সারা জীবন। এবার দ্বিতীয় পার্ট যেটা আছে শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। ওখানে কি লিখব, জীবনভর শব্দটি ব্যবহার করে একটি বাক্য হলো তিনি জীবনভর মানুষের উপকার করে গেছেন। এবার দেখো 2.7 প্রশ্নটা কি আছে, আমি তবে 100টা দাঁড় আঁটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, কেন কথক এমনটি করতে চাই। উত্তর লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতার কথক একটিবার 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে চায়, তাই সে নৌকায় 100টি দাঁড় জুড়তে ও 4টে 5টা 6টা পাল তুলে দিতে চায়। তারপরের প্রশ্ন দেখি 2.8, সেক্সট্যান্ট এর কাজ কি। উত্তর লিখবে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। অভিযাত্রীদের একটি অত্যাবশ্যকীয় যন্ত্র হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র, ঠিক আছে। এবার দেখো পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়। উত্তর লিখবে পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর সান্টা ফে। এবার চলে আসি পরের প্রশ্নে,
শানুর বাবাই বলেছিল কথাটা, কথাটা কি? উত্তর লিখতে হবে, কথাটি হলো মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর টুকুর কিছুই থাকবে না, সব শহর হয়ে যাবে। এটা যাবে হবে, যাব নয়, ঠিক আছে, যাবে, বয়কার হবে, আকারটা হবে না। এবার দেখো নিজের ভাষায় উত্তর দাও। এখানে প্রতি প্রশ্নের মান আছে 2 করে। তো দেখো প্রথম প্রশ্ন, আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? উত্তর লিখবে, আমরা চাষ করি আনন্দে কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সৌন্দর্য ও মাধুর্যতাকে পরিস্ফুটিত করেছেন। তিনি বলেছেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চাষিরা আনন্দে মাঠে কাজ করে, কখনো রোদ ওঠে, এটা ইকার হবে, আবার কখনো বৃষ্টি পড়ে, কখনো বাঁশের বনে পাতা নড়ে, চাষ করা জমির চাচা মাটির গন্ধ পেয়ে খুশি হন। ক্ষেতের সবুজ গাছের সমারোহ ও তার সৌন্দর্য তরুণ কবির মন তরুণ কবির মন নেচে ওঠে। বাতাসে ধানের শীষ দুলতে থাকে, অঘ্রাণ মাসের সোনালী রোদে আর পূর্ণিমার জ্যোৎস্না পৃথিবী আরো সৌন্দর্য ও সুমধুর হয়ে ওঠে। বাতাসে ধানের শীষ দুলতে থাকে, অঘ্রাণ মাসে সোনালী রোদে আর পূর্ণিমার জ্যোৎস্নায় পৃথিবী আরো সুন্দর ও সুমধুর হয়ে ওঠে। এবার দেখো পরের প্রশ্ন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না, ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? উত্তর লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নিজের হাতে নিজের কাজ গল্পে দেখা যায় কারমাটা রেল স্টেশনে এক বাঙালি ডাক্তারবাবু নামার পর নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ করছিলেন, তাই তিনি কুলি ডাকেন এবং কুলি তার ব্যাগ বয়ে নিয়ে যায়। এরপর পারিশ্রমিক দিতে গিয়ে হবে কিও নয়, দাঁড়াও ঠিক করে দিটা, পারিশ্রমিক দিতে গিয়ে তিনি জানতে পারেন যে যিনি ব্যাগ বয়ে নিয়ে এলেন তিনি কোনো কুলি নন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঘটনায় ডাক্তারবাবু খুব লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, তোমরা কি মানুষ না পিশাচ? তোমরা কি মানুষ না পিশাচ? তো এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে তোমরা লিখবে, সোনার এই কথা বলার কারণ কি? গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা নামের মেয়েটি এই কথাটি বলেছিল, তাদের উদ্দেশ্যে যারা নদীকে নোংরা করে। তার কারণ হলো নদী আমাদের বিভিন্ন ভাবে উপকার করে, কিন্তু মানুষ সেই নদীকে বিভিন্ন ভাবে দূষিত করে চলেছে। এবার দেখো 4 নম্বর, আমরা শুধু যাব মা 3 জনে। 3 জন কে কে, তারা কোথায় যেতে চায়? উত্তর লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতায় 3 জন বলতে কবি আশু এবং শ্যামকে বোঝানো হয়েছে। কবি আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে চায়। 5 নম্বর দেখো, সংস্কৃতের দিদিমণি নাম লিখেছেন নদী মাতৃকা, তিনি কেন এমন নাম রেখেছেন? উত্তর লিখবে, সোনা গল্পে সোনা যখন পাঠশালার উঁচু ক্লাসে পড়ে তখন সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছিলেন নদী মাতৃকা, অর্থাৎ নদী যার কাছে মা বা মায়ের মতো। ছোটবেলায় সেই নদী সোনার সারা শরীরে সোনা পরিয়ে দিয়েছিল। সোনা সবসময় নজর রাখে যাতে কেউ নদীর জল নোংরা করতে না পারে। নদীর প্রতি তার এই ভালোবাসার জন্য দিদিমণি তার নাম নদী মাতৃকা রেখেছেন। নেক্সট পরের প্রশ্ন দেখো, ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, কথাটির তাৎপর্য কি? উত্তর লিখবে, কবি শক্তি চট্টোপাধ্যায় তার নদী কবিতায় বলেছেন যে নদী যদি বাঁকা পথ ছেড়ে সোজা পথে যেত তাহলে তিনিও নদীর সঙ্গে সারা জীবন সোজা পথে চলতে পারতেন, কিন্তু পথঘাটের 10 জনে কবিকে নিষেধ করে বাঁকা পথে চলতে। আসলে সোজা সহজ পথই জীবনের সেরা পথ, তাই সোজা পথ ছেড়ে বাঁকা পথে পা বাড়ানো একদম উচিত নয়। 7 নম্বর দেখো কি আছে,
তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে। উত্তর লিখবে গাছেরা কেন চলাফেরা করে না প্রচলিত গল্পে অনেক বছর আগের এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন গাছেরা চলাফেরা করতে পারত। গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তারা একে অপরকে উপকারী সাথী বলে মনে করত। সেই সময় কোনো যানবাহন না থাকায় মানুষেরা গাছের ডালে তাদের পোশাক, বাক্স, থলি ঝুলিয়ে দিত এবং গাছেরাই নির্দিষ্ট স্থানে সেগুলি পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকেদেরও গাছেরা তাদের ডালে বসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এবার দেখো শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। ঠিক আছে, এবার দেখো উত্তরটা কি হবে। প্রতি ড্যাশ, এখানে হবে প্রতিজ্ঞা, নিয় বর্গীয় আকার প্রতিজ্ঞা। তারপরে ড্যাশ উঙ্গয় গয় ল, বর্গীয় বসিয়ে দাও, হয়ে গেল জঙ্গল। নিচের বাক্যগুলির শব্দ কি হবে তৈরি লেখো। তো এটাকে আমাদের প্রত্যেকটারই বর্ণ বিশ্লেষণ করতে হবে। ধানের শীষে পুলক ছোট, ছোটে আছে, এটা ঠিক আছে, ভুল আছে, তোমাদের প্রশ্নে দেখো ধানের শীষে পুলক ছোটে। তো ধানের ধ হসন যোগ আ যোগ দন্তন্বয় হসন যোগ এ যোগ রয় হসন। শীষে তালবস্বয় হসন যোগ হস্যই যোগ বিকর্মণস্বয় হসন যোগ এ। দেখো আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম এর আগে তখন তোমাদেরকে বলেছিলাম যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তার জন্য দেখো প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পরে একটি স্বরবর্ণ রেখেছে এবং তাকে স্বরবর্ণকে লাগানোর জন্য একটা হসন চিহ্ন ব্যবহার করতে হবে। তারপরে দেখো শীষে তো হলো তালবস্বয় হসন যোগ হস্যই যোগ বিকর্মণস্বয় হসন যোগ এ। এবার চলে আসছে পুলকে, পয় হসন যোগ হস্যু যোগ লয় হসন যোগ অ যোগ কয় হসন। যেহেতু পুলক কটা এখানে শেষ হয়েছে তাই জন্য কয় হসনের পর আর কিছু বসালাম না, কারণ আর কোনো উচ্চারণ নেই এখানে। ছোটে ছয় হসন যোগ ও যোগ টয় হসন যোগ এ, ছোটে। এখানে তো ছোট এ, তাই জন্য শেষে একটা এ বসালাম, কিন্তু এখানে পুলকে পুলক বলে শেষ হয়ে গেছে আর তার জন্য সাইডে বা পরে কিছু অ বা কিছু বসালাম না। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো, এটা করব আমরা। ছোট ছয় হসন যোগ ও যোগ টয় হসন যোগ ও, ছোট হয়ে গেল। দাওয়া দয় হসন যোগ আ যোগ ও যোগ উন্তুস্ত এ হসন যোগ আ। পেরিয়ে পয় হসন যোগ এ যোগ রয় হসন যোগ হস্যই যোগ উন্তুস্তায় হসন যোগ এ। তারা তয় হসন যোগ আ যোগ রয় হসন যোগ আ, তারা। ঘরে ঘয়ে হসন যোগ অ রয় হসন যোগ এ, ঘরে। ঢুকলো, এটা ট হবে না, এটা কি হবে ঢ। ধয় হসন যোগ হস্যু যোগ কয় হসন যোগ ল যোগ অ, ঢুকলো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি? উত্তর দিবে বাংলা ভাষায় স্বরবর্ণগুলি হলো অ, হা, হস্যই দীর্ঘ, হস্য দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। দীশ্বর কাদের বলা হয়? ওই এবং ও এর ভেতর দুটি করে স্বরবর্ণ আছে, তাই এদেরকে দীশ্বর বলা হয়। কিরকম? ওই মানে হচ্ছে ও যোগ হস্যই, ও মানে হচ্ছে ও যোগ হস্যু। এরপরে আছে সবার শেষে বর্ণ বিশ্লেষণ করো। আকাঙ্ক্ষা আ যোগ কয় হসন যোগ আ যোগ উম হসন যোগ কয় হসন যোগ বিকর্মণস্বয় হসন যোগ আ। স্বাধীনতা স হে হসন যোগ বয় হসন যোগ আ যোগ ধয় হসন যোগ দীর্ঘই যোগ দন্তন্বয় হসন যোগ অ যোগ তয় হসন যোগ আ। এবার দেখো পরের প্রশ্ন, নিচের শব্দগুলো কি বর্ণ দিয়ে তৈরি? আবার বর্ণ বিশ্লেষণ। অসাবধানী অ যোগ দন্তস্বয় হসন যোগ আ যোগ বয় হসন যোগ ধয় হসন যোগ আ যোগ দন্তন্বয় হসন যোগ হস্যই। বিপর্যস্ত বয় হসন যোগ হস্যই যোগ পয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ উন্তুজয় হসন যোগ অ যোগ দন্তস্বয় হসন যোগ তয় হসন যোগ অ। এই হয়ে গেল বিপর্যস্ত। তাহলে তোমাদের তৃতীয় শ্রেণীর এই 40 নম্বরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ কমপ্লিট করানো হলো।
তোমাদের যে বাকি যে সার্ভিসগুলো আছে সেগুলো আগামীকাল দেওয়া হবে, তাই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যারা বুঝতে পেরেছো তারাও কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকছে।